খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টেবিলে থরে থরে সাজানো টাকা, বসে রয়েছেন তৃণমূল নেতা, ভিডিও ভাইরাল। এসআইআর নিয়ে আপত্তি জানিয়ে গণেশকে চিঠি মমতার, কি লিখলেন? বাংলা বলায় গ্রেপ্তার, বাড়ি ফিরেই অভিষেককে ধন্যবাদ জানালেন বিজেপির বুথ সহসভাপতি। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান, বিজেপি নেতা বললেন ভোট দিতে হবে পদ্মে, জোড়া ফুলে নয়। নন্দীগ্রামে সমবায় ভোটে সব আসনে জয়ী বিজেপি, শুভেন্দুর কেন্দ্রে খাতাই খুলতে পারল না তৃণমূল। ক্লাসরুমের মধ্যে লোহার রড দিয়ে মেরে শিক্ষকের মাথা ফাটালেন তৃণমূল নেতা। এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু মিছিলকে স্বাভাবিক বলে দাবি শুভেন্দুর, অসংবেদনশীল মন্তব্যে তোপ তৃণমূলের। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামকে মিনি বাংলাদেশ কটাক্ষ, কোতোয়ালি থানায় নিশীথের বিরুদ্ধে এফআইআর। এবার বুথের ভেতরেও সেনাবাহিনী, 26-এর ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। শওকত বনাম আরাবুল পুত্র, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়, মারামারি চলছেই। আর 6% ভোট পেলেই রাজ্যে বিজেপি সরকার, নন্দীগ্রাম থেকে মমতাকে 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি নেতার তালিবানি ফতোয়া, জবাব দেবেন মহিলারাই, এক হাত শশী চন্দ্রিমা সায়নের। ভাটপাড়ার জনবহুল এলাকায় পরপর গুলি চালালো দুষ্কৃতীরা, আতঙ্কের কিছু নেই, দাবি তৃণমূল কাউন্সিলরের। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসআইআর শুনানিতে, বাড়ি ফিরেই মৃত্যু জয়নগরের নাজিতুলের, কাঠগড়ায় কমিশন। সমবায় ভোটে জয়ের পর তৃণমূল নেতার ওপর হামলা বিজেপির, নন্দীগ্রামে তুমুল উত্তেজনা। হিন্দু পুলিশ অফিসারকে জ্যান্ত পুড়িয়ে মেরেও জামিন পেল ইসলামী জঙ্গি মাহদি। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস শুরু করল দেওয়াল লিখন, রাজনৈতিক কাজিয়া তুঙ্গে। 7 সিস্টার্সে হামলা চালাতে 8,000 বাংলাদেশি ইসলামী জঙ্গিকে নিয়ে গঠিত হচ্ছে যোদ্ধা বাহিনী, নেতৃত্বে নিজামী পুত্র। ওড়িশায় গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি অধীরের, নিগৃহীত বাংলাভাষী শ্রমিকদের পাশে দাঁড়াতে সম্বলপুরে কংগ্রেস নেতা। অভিষেকের আশ্বাসের 24 ঘন্টার মধ্যেই দুই তরুণীর দুয়ারে বিধায়ক, মিলবে রূপশ্রীর টাকা। ম্যাপিংয়ে নেই নাম, শুনানিতে ডাক পড়ল কামারহাটের টিএমসি কাউন্সিলরের। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ফের জেলমুক্তি ধর্ষক রাম রহিমের, 40 দিনের ছুটি মঞ্জুর করল হরিয়ানার বিজেপি সরকার। টোটো থেকে পড়ে মাথা ফাটল বৃদ্ধের, 8 মাসের অন্তঃসত্ত্বা হয়েও আসতে হলো শুনানি কেন্দ্রে। এসআইআর আবহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল বোস, কি নিয়ে আলোচনা হলো? মহারাষ্ট্রে বাঙালি খেদাও, মাথায় বন্দুক ঠেকিয়ে গরম চা ঢেলে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের। আমার স্বামীকে পুড়িয়ে মারল ওরা, পুলিশ কেন কিছু করছে না? বাংলাদেশে নিহত খোকনের মৃতদেহ দেখেই হাহাকার স্ত্রীর। ভোল বদল শান্তনু ঠাকুরের, অভিষেক ঠাকুর বাড়িতে পুজো দিতে এলে আপত্তি নেই। নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত কমপক্ষে 30, নিখোঁজ একাধিক। এনকাউন্টারে ঢুকবে করে 1 লক্ষ টাকা, তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্য দিল বড় আপডেট। কাজ চলাকালীন পাথর খাদানে ধস ওড়িশায়, 2 শ্রমিকের মৃত্যু, অনেকে আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধার কাজ। রেললাইনের ধারে টেনে নিয়ে গিয়ে খাস কলকাতায় যুবকের যৌন লালসার শিকার 3 বছরের শিশুকন্যা। ফের বাংলাদেশে হিন্দু নিধন, দীপুর ধাঁচে ব্যবসায়ীকে পুড়িয়ে খুন। ইন্দোরের পর এবার অমিত শাহের গান্ধীনগরে জলে সংক্রমণ, হাসপাতালে শিশু সহ শতাধিক। হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনায় 3 ইসলামী জঙ্গি গ্রেপ্তার।
শীতেও ফুটছে মালদা, শুভেন্দুকে গাধার পিঠে চড়ানোর হুমকি রহিমের, পাল্টা বিস্ফোরক বিজেপি। বিয়েবাড়িতে ঢুকে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা, অমৃতসরে 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। ওপারে যা হচ্ছে এপারেও তাই, শিবপুরে দাঁড়িয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। যোগীরাজ্যে মহিলা আইএএস এর বাড়িতে মধুচক্রের আসর, বাংলার যুবতী সহ গ্রেপ্তার 9 জন। মাঝ নদীতে নৌকাডুবি, নাইজেরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 25 জন, নিখোঁজ আরও 14। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আজকের বেঙ্গল চ্যানেলের খবর প্রতিদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। টেবিলে থরে থরে সাজানো নোট আর পেছনে বসে তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও ঘিরে জোর বিতর্ক। ভিডিওয় দেখা গেল বারাসাত এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, টাকার পাহাড়ের পেছনে তিনি এবং তার পাশে এক ব্যবসায়ীকে দেখা গিয়েছে। নগদে না ফাইন্যান্সে নেবে, ফোনে এমন কথোপকথনও শোনা যায় ওই ব্যবসায়ীর মুখে। ভিডিওয়ে যে টাকার পাহাড় দেখা গিয়েছে তাতে কার্যত মুখ ঢেকে গিয়ে চেয়ারে বসে থাকা ওই ব্যবসায়ী রাকিবুল ইসলামের। তার বাদিকে বসেছিলেন গিয়াসউদ্দিন। ফোনে কারো সঙ্গে কথা বলতে শোনা যায় ওই রাকিবুলকে। তাকে বলতে শোনা যায় অনেকগুলো মডেল আছে, ক্যাশে নেবে না ফাইন্যান্সে। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাইলনের ব্যাগ নিয়ে উপস্থিত হন, সেই ব্যাগেও ভরা হয় টাকা। ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও গিয়াসউদ্দিন জানিয়েছেন ভিডিওটি 2022 সালের, একটি নিয়ে লেনদেন হচ্ছিল, পাশে বসেছিলেন তিনি শুধু, লেনদেনে কোনো ভূমিকা নেই তার। জমি কেনাবেচার টাকাই গোনা হচ্ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ী রাকিবুল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোনো দোষ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতে বিতর্ক থামছে না। স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন এটাই তৃণমূল নেতাদের চরিত্র। ভিডিও আসায় আবারও তা স্পষ্ট হয়ে গেল। বারাসাত 1 নং ব্লকের তৃণমূলের আহ্বায়ক মোহাম্মদ ঈশা সরকার জানিয়েছেন ভিডিওর সত্যতা প্রমাণিত হলে, দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে দলের থেকে। অত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তিনিও প্রশ্ন তুলেছেন। এবিপি আনন্দেও মুখ খোলেন গিয়াসউদ্দিন। তিনি বলেন, আমি পাশে বসে আছি, 2022 সালের পুরনো ভিডিও, আমার বন্ধুবান্ধবরা জমি কিনেছিল, তার লেনদেন চলছিল, আমি এটুকুই জানি। রাকিবুল বলেন, বছর 2 আগের ভিডিও, যতদূর মনে পড়ছে জমি লেনদেনের টাকা ওটা, জমিতে বিনিয়োগ ছিল, সেই টাকাই ছিল। গিয়াসউদ্দিন জমির পার্টনার ছিলেন। ওই অফিস আমারও না, কাজীপাড়ার একটি জায়গা, আমি পার্টনারশিপে ছিলাম। যে লেনদেন হয়েছে সবার উপস্থিতিতেই হয়েছে। এসআইআর ইস্যুতে প্রথম থেকে নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনিভাবে কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিয়ে প্রতিবাদে মিছিল করেছেন তিনি। এবার জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বারুইপুরে জনসভা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন দিল্লিতে আগামী দিন নির্বাচন কমিশনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি যাওয়ার আগে তিনি তার বক্তব্য লিখিতভাবে জানিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদস্বরূপ চিঠির মাধ্যমে তুলে ধরেন। সেখানে বয়স্ক ভোটারদের অযথা শুনানি কেন্দ্রে ডেকে হেনস্থার বিষয়টিতেও তিনি প্রতিবাদ করেন। অসুস্থ এবং বয়স্ক ভোটারদের 25 থেকে 30 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে ডেকে নোটিশ পাঠানো হচ্ছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ জানান। নির্বাচন কমিশনের এসআইআর শুনানিতে নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে অবিলম্বে এসআইআর শুনানি প্রক্রিয়া বন্ধ রেখে ত্রুটিমুক্ত খসড়া তালিকা প্রকাশ করার জন্য উদ্যোগ নেওয়ার আবেদন জানান। বাংলা বলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। শুক্রবার বারুইপুরের সভা মঞ্চ থেকে ভিন রাজ্যে গিয়ে গ্রেপ্তার হওয়া এক বাঙালি পরিযায়ী শ্রমিকের কথা তুলে ধরেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের কাজে গিয়ে ওই পরিযায়ী শ্রমিক বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন বলেই দাবি তার। নাম গৌতম বর্মন। তবে ওই পরিযায়ী শ্রমিক এখন বাড়ি ফিরেছেন। অভিষেকের কথায় মহারাষ্ট্রের নিম্ন আদালতে লড়াই করে গৌতম বর্মনকে যে তার বাড়িতে পৌঁছে দিয়েছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রায় দীর্ঘ 6.5 মাস পর জেল মুক্তি হয়েছে গৌতমের। গত সোমবার নিজের পরিবারের মুখ দেখেছেন তিনি।
তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন গৌতম। এদিন তিনি বলেন, ওনাকে অনেক ধন্যবাদ, সুকান্ত মজুমদার কিছুই করেননি, ওনার কাছে আমার স্ত্রী দ্বারস্থ হয়েছিলেন। আপাতত গৌতমের ফিরে আসা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। গৌতম দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পুলিন্দার বাসিন্দা। তবে এটাই তার একমাত্র পরিচয় নয়, তার হয়েছে রাজনৈতিক পরিচয়ও। তিনি বিজেপি কর্মী, বিজেপির বুথ সহসভাপতিও। সেই সূত্র ধরেই গৌতম যখন গ্রেপ্তার হন, সেই সময় সাংসদ সুকান্ত মজুমদারের স্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলেন গৌতমের স্ত্রী কাঞ্চন বর্মন। এদিন তিনি বলেন, সুকান্ত মজুমদার দেখা করেছিলেন, বলেছিলেন কাজ হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর জানান উনি নাকি চেষ্টা করেছেন, এদিকে কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। এই নিয়ে বারুইপুরের সভা থেকেই বালুরঘাটের বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিষেক। তার দাবি, মহারাষ্ট্রের সরকার বিজেপি, বালুরঘাটের সাংসদ বিজেপির। তাও একটা ফোন করে বলতে পারেন না এরা আপনার এলাকার লোক, জোর করে বাংলাদেশি বলা হয়েছে। অবশ্য গৌতম বর্মনকে ঘিরে কোনো অস্বস্তি ব্যক্ত করছে না বিজেপি। গৌতম বর্মন যে বুথ সহসভাপতি সেটাও অস্বীকার করেছেন দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী। তার দাবি, আমি খোঁজ নিয়েছিলাম, কিন্তু উনি কোনোদিন আমাদের বুথ সহসভাপতি ছিলেন না, হয়তো তৃণমূল এই সহসভাপতি তৈরি করেছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারেও টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিলেন বিজেপি নেতা। বাড়ির যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান এবং তৃণমূলকে ভোট দেন, তাদের বন্দি করে রাখতে বললেন বাড়ির পুরুষদের। জোড়া ফুলে নয়, পদ্মে ভোট দিতে হবে বলে নির্দেশ দিলেন তিনি। আর সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপিকে এক হাত নিয়েছে তৃণমূলও। এসআইআর পর্ব মিটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে এখন থেকেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই আবহেই বেফাঁস মন্তব্য করে বিতর্ক জড়ালেন দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। কালীপদ বিজেপির রাজ্য কমিটির সদস্য। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেন, এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মেয়েরা যেমন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন, তেমন এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আর এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন কালীপদ। তিনি বলেন, আমি ওই সব পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। রীতিমতো ফরমান দেওয়ার মতো ভঙ্গিতেই পুরুষদের এই নিদান দেন কালীপদ। তার মন্তব্য শুধু বিতর্কিতই নয়, নারী বিদ্বেষী বলেও মনে করছেন অনেকে। রাজ্যের মন্ত্রী শশী পাজাও এ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের স্বামীদের ফরমান দিচ্ছেন, ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন, যাতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেয়। এই হচ্ছে বিজেপির মানসিকতা। আমরা চিরকাল বলে এসেছি এরা নারী বিরোধী। উনি নাকি রাজ্য কমিটির সদস্য। রাজ্য কমিটির এই মানসিকতা, প্রকল্প বন্ধ করে দেব, প্রাপ্যদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব। শশী আরও বলেন, বিজেপি যে নারী বিরোধী দল, প্রকল্পে নারীরা সুবিধা পান তা চায় না ওরা। বঞ্চনা করতে করতে কোন জায়গায় গিয়েছে? কেন্দ্রে বিজেপির সরকার বাংলাকে বঞ্চনা করেছে, বকেয়া টাকা মেটায়নি। জিএসটি বাবদ প্রাপ্য টাকা হোক বা কেন্দ্রীয় সরকারের তরফে যে টাকা দেওয়া হয়, আর্থিক বঞ্চনা করেই গেল। কালীপদর এই মন্তব্যে বিজেপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি যদিও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গাংড়া সমবায় নির্বাচনে শাসক দলকে কুপোকাত করল বিজেপি। 9টি আসনেই জয়ী দলের সমর্থিত প্রার্থীরা। এদিকে ফল ঘোষণার পর বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 9টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিয়েছিল 2টি আসনে। রবিবার ফল ঘোষণার পর দেখা গেল রাজ্যের শাসক দল একটিও আসনে জিততে পারেনি। 9-0 আসনে এগিয়ে বিজেপি। জানা গেছে, মোট ভোটার সংখ্যা ছিল 543 জন এবং ভোটদান করেছেন 438 জন। ফল ঘোষণার পরই আবির খেলায় মেতে ওঠেন নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের হয়। দলীয় পতাকা হাতে জয়ের স্লোগান তুলতে থাকেন তারা। স্থানীয় বিজেপি নেতার কথায় এই জয় নিশ্চিত ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপি জিতেছে। একই সঙ্গে আজকের জয়ের ফলে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন তিনি। স্কুলের ঘরে বন্ধ করে লোহার রড দিয়ে শিক্ষককে পেটানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয় হাত, মারধরে আরও এক শিক্ষকের মাথাও ফেটেছে বলে অভিযোগ। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন
টিআইসিকে সরিয়ে নতুন টিআইসিকে দায়িত্ব দেওয়া থেকেই এই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাঠগড়ায় প্রাক্তন টিআইসি ও এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর করা হয়েছে টিআইসি মোহাম্মদ হেফজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেনকে। অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রাক্তন টিআইসি মোহাম্মদ আফজাল এবং হরিশ্চন্দ্রপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল আলম সহ মোট 11 জনের বিরুদ্ধে। আহতদের প্রথম মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদেই চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত মিড ডে মিলের হিসাব ও মাদ্রাসার অন্যান্য ফান্ডের টাকা নয়ছয় করার অভিযোগে গত 13 ডিসেম্বর আবুজারকে সরিয়ে দেয় নতুন টিআইসি করা হয় হেফজুরকে। স্কুলের অন্যান্য শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মতিক্রমে তাকে টিআইসির দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, প্রাক্তন টিআইসি সেটা মানতে পারেনি। তিনি শাসক দলের সমর্থক। এদিন প্রাক্তন টিআইসি শাসক দলের দলবল ডেকে নিয়ে নতুন টিআইসির ওপর চড়াও হন বলে অভিযোগ। অফিস রুম থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে একটি ক্লাসরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তার 2 হাত ভেঙে দেওয়া হয়েছে। বাংলায় এখন এসআইআর প্রক্রিয়া চলছে, আর তার জেরে বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। কাজের চাপ সহ্য করতে না পেরে বিএলওদের মৃত্যু হচ্ছে, আর খসড়া তালিকায় নাম না থাকায় আতঙ্কে মারা যাচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকরা এসআইআর শুনানিতে লাইন দিয়ে ধকল সহ্য করতে না পেরে মারা যাচ্ছেন। সব মিলিয়ে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় মৃত্যু মিছিলের পরিস্থিতি তৈরি হয়েছে, আর এটাকেই স্বাভাবিক বলে অসংবেদনশীল মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে এখন বিতর্ক চরমে উঠেছে। এছাড়া এই মৃত্যু মিছিল নিয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কিচ্ছু টিপ্পণী করব না, তবে গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এমনটা তো হতে পারে না। জন্ম মৃত্যু একটা সার্কেল, প্রত্যেক দিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে, সব জায়গাতেই রাজনীতি খোঁজা দরকার নেই। সুতরাং এই মৃত্যু মিছিলকে কার্যত স্বাভাবিক বলে বোঝাতে চাইলেন তিনি। জবাবে কড়া নিশানা করে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেন, মানুষ হলে কেউ এমন মন্তব্য করতে পারেন না। একজন বৃদ্ধকে এই বয়সে এসে প্রমাণ দিতে হচ্ছে তিনি রোহিঙ্গা মুসলিম নন। কয়েক কিমি দূরে যেতে হচ্ছে ঠান্ডার মধ্যে, তার মধ্যে চিন্তা, আতঙ্কে মৃত্যু হলে সেখানে স্বাভাবিক বলা হচ্ছে। কোচবিহারের সংখ্যালঘু অধ্যুষিত শুক্তাবাড়ি গ্রামের 3 মিনি বাংলাদেশ বলে কটাক্ষ। এমন কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। গত 2রা জানুয়ারি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় বিজেপি তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর সভা ছিল। সেই জনসভার মঞ্চে ছিলেন নিশীথ প্রামাণিক। বক্তব্য রাখতে গিয়ে তিনি সংখ্যালঘু অধ্যুষিত শুক্তাবাড়ি গ্রামকে মিনি বাংলাদেশ বলে উল্লেখ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারবাসীর কাছে ভোটদানের আর্জি জানান। এবার বিজেপিকে ভোট না দিলে শুক্তাবাড়ি গ্রামের বাসিন্দারা আগামী দিনে অশান্তি করবেন বলে দাবি করেন। তারপর থেকে এলাকায় অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছেন শুক্তাবাড়ির বাসিন্দারা, আর তার জেরেই নিশীথের বিরুদ্ধে বেজায় চোটে স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফুঁসছেন তারা। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। গত বছরের 18 ডিসেম্বর কলকাতা পুরসভার অধিবেশন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মিনি পাকিস্তান মন্তব্যে শোরগোল পড়ে যায়। মেয়র ফিরহাদ হাকিম সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে যদিও ফিরহাদ হাকিম দাবি করেন তিনি কখনো এমন মন্তব্য করেননি। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এখনও বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে জোর রাজনৈতিক টানাপোড়েন। যদিও এই বিষয়ে নিশীথের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গেরুয়া শিবিরের মুখ খোলেনি কেউ। 26শে বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী কিভাবে ব্যবহার হবে? বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? এই সব বিষয়ে সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। রাজ্যের পুলিশই কি বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখবে, নাকি মাইক্রো অবজারভারদের নির্দেশে সরাসরি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী? এই প্রশ্নেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
5ই জানুয়ারি অর্থাৎ সোমবার এই বিষয়ে শেষ ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলেও একাধিক অভিযোগ উঠেছিল। বিরোধীদের দাবি ছিল বাহিনী বুথের বাইরে বা রাস্তায় ঘুরে বেরিয়েছে, কিন্তু বুথের ভিতরে নজরদারি ছিল না। এমনকি বাহিনী বিরিয়ানি খেয়ে রিল্যাক্স করছে, এমন অভিযোগও সামনে আসে। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে অভিযোগ করে বলেন, বুথের ভিতরে বাহিনী না থাকাতেই ভোট লুট হয়েছে। তার দাবি ছিল বাহিনী যথেষ্ট সংখ্যায় এলেও তারা বুথের ভেতরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে বা ঘুরে বেরিয়েছে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, এবার কি তার ব্যতিক্রম হবে? বুথের ভিতরে কি সত্যি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় বাহিনীকে কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার মধ্যরাতে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে তাকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ, হাকিমুল সহ কয়েকজন, ইসলাম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। এরপরেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে, আবার উত্তপ্ত ভাঙর। এবার তৃণমূল বনাম তৃণমূল। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল মোল্লা বনাম তৃণমূল বিধায়ক শওকত মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে। মারধর, চিৎকার, চেঁচামেচি, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে। ঘটনাস্থলে পুলিশ। রবিবার কাশীপুরে আরাবুলের পুত্র তথা তৃণমূলের জেলা পরিষদের সদস্য হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত ঘনিষ্ঠদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ। দুই ঘটনাতেই আঙুল শওকতের অনুগামীদের দিকে। পাল্টা ওই গোষ্ঠীর দাবি, শওকতের নামে লাগাতার কুৎসা অপপ্রচার করছেন হাকিমুলরা। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শনিবার মধ্যরাতে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে তাকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ, হাকিমুল সহ কয়েকজন, ইসলাম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। এরপরেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে। খবর পেয়ে শওকতের লোকজন হাজির হন সেখানে। তারা হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যায় কাশীপুর থানার ওসি সহ বাহিনী, কিন্তু পুলিশি হস্তক্ষেপে হাকিমুল অদূতের বাড়ি থেকে বেরোনোর সময় তার গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। মারধরের চেষ্টা হয় প্রদীপকে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় বড়সড় গণ্ডগোল এড়ানো গেলেও সকাল থেকে আবার উত্তপ্ত হয়েছে এলাকা।